আমি শুধু দুটো কথা বলবো। এখানে এরশাদ সাহেবের অনেক ধরনের সংস্কার কর্মসূচি আছে, অনেক ধরনের উন্নয়ন কর্মসূচি আছে। আমার কাছে শুধু বিশদভাবে বলতে চাই না, দুটো জিনিস আমার কাছে মনে হয়েছে। একটি হলো ওনার সংস্কারের মধ্যে উপজেলা পদ্ধতি, এটি হলো সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সংস্কার। একটি ওর জন্যই ওনাকে পল্লী বন্ধু নামটা আখ্যায়িত করা যথাযথ হয়েছে বলে আমি বিশ্বাস করি। উনি এটার মাধ্যমে গ্রামে গঞ্জে সাধারণ মানুষের কাছে সরকারের সকল সেবা নিয়ে এসেছিলেন এবং শাসন ব্যবস্থাকে শাসনের নামে শোষণের থেকে শাসনের নামে সেবায় রূপান্তরিত করেছিলেন। একই সঙ্গে গ্রামে গঞ্জকে একটা গ্রোথ সেন্টার করে উনি সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড সেখানে চালু করেছিলেন এবং একেবারে তৃণমূল পর্যায়ে জনগণের জবাবদিহিতামূলক সরকার স্থাপনের মাধ্যমে সরকারের সর্বাত্মকভাবে জনগণের সঙ্গে একটি গণতান্ত্রিক পরিস্থিতি একেবারে তৃণমূল পর্যায়ে সৃষ্টি করেছিলেন। এইটা হলো একটি সংস্কার, সবচেয়ে ভালো সংস্কার। আর সবচেয়ে বড় সবচেয়ে উন্নয়নমূলক কাজ অনেক করেছেন সারা দেশে। পুল ব্রিজ এখন যা দেখা যায় উন্নয়নের রূপকার ওনাকে বলা যায়। রাস্তাঘাট উনি যা করেছেন পরবর্তীকালে সবাই তার শুধু তাকে একটু বাড়িয়েছে কমিয়েছে, এর বেশি কিছু করা যায়নি। সেই মানুষটির একটি কথা, উন্নয়নের কথা আমি মনে করি সর্বশ্রেষ্ঠ উন্নয়ন, সেটা হলো যমুনা সেতু, মাল্টিপারপাস সেতু, যেটা বর্তমানে বঙ্গবন্ধু সেতু, সেটা উনি করেছিলেন। ওনার আমলে সমস্ত কিছু কাজকর্ম ঠিক করা হয়েছিল। উনি আগাছা করে এটা করেছিলেন। কেন করেছিলেন? আমাদের দেশকে যমুনা থেকে শুরু করে ব্রহ্মপুত্র, যমুনা এবং পদ্মায় সারা দেশকে পূর্ব এবং পশ্চিমে একটা ব্যাপকভাবে একটা বিভাজন করেছিল, যার জন্য আমরা উন্নয়ন সঠিকভাবে হতো না। আমরা বৈষম্যের শিকার হতাম। পশ্চিম দিকের মানুষ ওই বৈষম্যকে হ্রাস করার জন্যই উনি এই যমুনা ব্রিজটি তৈরি করেছিলেন এবং ওখানে উনি যেটা করেছিলেন $696 মিলিয়ন বাজেট হয়েছিল এবং সেই $600 মিলিয়ন উনি ঋণ নিয়ে এসেছিলেন এবং সেটা দিয়ে সেই 4 বছরের কন্ট্রাক্টে 3 বছর 8 মাসে শেষ করেছিলেন। একটা পয়সাও বেশি লাগেনি। উনি সড়ক সেতু করেছিলেন, ওখানে রেল সংযোগ করেছেন, গ্যাস সংযোগ করেছেন, ইলেকট্রিক সংযোগ করেছিলেন। তার মাধ্যমে আমাদের দেশের পূর্ব এবং পশ্চিমের মধ্যে যে বিভিন্ন ধরনের বৈষম্য ছিল, সেই বৈষম্য দূরীকরণে ব্যাপক এটা কাজ করেছে বলে আমি বিশ্বাস করি। এখন দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু বলতে চাই। আপনারা সকলেই জানেন, মিডিয়ামের যারা আছেন, মিডিয়ার সঙ্গে যারা আছেন, গণমাধ্যম কর্মী, তারা সকলেই জানেন আমাদের দেশে ইউনিভার্সিটির ছাত্ররা তাদের চাকরির জন্য কোটা সিস্টেমের সংস্কারের জন্য দাবিতে একটি আন্দোলন তুলেছে। সে আন্দোলনটা বলা যায় 1 জুলাই 2024 প্রাতিষ্ঠানিকভাবে এটা জানানো হয়। ইউনিভার্সিটি ছাত্ররা তাদের চাকরির জন্য একটি আন্দোলন করেছিলেন। সেখানে বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করে তাদের ন্যায়সঙ্গত দাবিকে পাশ কাটিয়ে সরকার যখন বিভিন্নভাবে তৎকালীন হাসিনা সরকার বিভিন্নভাবে উৎপীড়ন, নিপীড়ন, নির্যাতন শুরু করলো অযৌক্তিকভাবে, তখন এখানে অন্যান্য স্কুল কলেজের ছাত্র পরস্পর তারা বিভিন্ন ধরনের সাধারণ জনগণ, মেহনতি শ্রমিক, কৃষক সকলেই এর সঙ্গে জয় করলো এবং সেখানে যেটা ছিল একটি কোটা সংস্কারের আন্দোলন ছাত্রদের, সেটা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়েছিল এবং এখানে প্রথম দিন 3রা জুলাই থেকে শুরু করে পরবর্তীতে সংসদে বলার থেকে শুরু করে পরবর্তীতে প্রতিটি স্তরে প্রতিটি দিন বিভিন্ন সময় আমি বিভিন্ন জায়গায় মিটিং, মিছিল, সংবাদপত্রে সাক্ষাৎকারের মাধ্যমে এই আন্দোলনকে সমর্থন করেছি এবং এই আন্দোলনকে আমাদের জাতীয় পার্টি 28 জুলাই সর্বাত্মকভাবে একটি বর্ধিত সভার মাধ্যমে আমরা এটাকে সর্বাত্মক সহযোগিতা করার এবং এখানে অহিংস এই ছাত্র জনতার আন্দোলনকে আমরা একাত্মতা ঘোষণা করেছিলাম, এটা সকলে জানে। এবং সেই করতে গিয়ে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের মানুষ নিহত হয়েছেন। রংপুরে দুজন মানুষ নিহত হয়েছেন, তাদের ঠিকানা সহ আমি প্রেসকে সাপ্লাই করেছিলাম, তাদের নাম, এবং 4 জন মানুষকে অ্যারেস্ট করেছিল, তাদের সমস্ত কিছু আমরা জাতীয় পার্টির, এবং বিভিন্ন মানুষের প্রায় 20-30 জনের হুলিয়া হয়েছিল তৎকালীন সময় যখন আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম। দুঃখের বিষয় হলো আমরা কিন্তু তখন এটা জানতাম অহিংস আন্দোলন এবং সেইভাবে আমরা সমর্থন দিয়েছিলাম। পরবর্তীকালে আমরা যখন 5ই আগস্ট যখন সরকার গঠন করা হয়, আমরা সেখানে ছিলাম। আমাদের সকলে মিলে ঠিক করা হলো যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হবে, সকলে যখন প্রস্তাব করলো, আমরাও সেই প্রস্তাবের সঙ্গে একমত হলাম। সকলে আমরা একমত হলাম ওনার বিষয়ে। কেন? আমরা ধরে নিয়েছিলাম উনি হবেন নিউট্রাল, উনি হবেন নিরপেক্ষ একজন ব্যক্তি এবং উনি হবেন লোভ লালসার ঊর্ধ্বে। ওনার ক্ষমতার লোভ থাকবে না, ওনার টাকা পয়সার লোভ থাকবে না, ওনার মান সম্মান যথেষ্ট পৃথিবীতে আছে। এইরকম একজন মানুষকে আমাদের দরকার এই মুহূর্তে একটি সংকট মোকাবেলার জন্য। আমরা সকলে ওনাকে সমর্থন দিলাম, ওনাকে মেনে নিলাম
ওনার সঙ্গে থাকলাম, কিন্তু পরবর্তীকালে আমরা যত দিন যেতে থাকলো আমরা দেখলাম আমরা সকলে ওনাকে মেনে নিলেও উনি আমাদের সকলকে মেনে নিতে পারছেন না। উনি ওনার নিজস্ব লোকজন, এই কথা বলবেন, ওনার নিজস্ব যারা ওনার ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ তারা দেখা গেল যে বিভিন্নভাবে দেশকে বিভাজিত করার কাজে লিপ্ত হয়েছেন, এবং সেই বিভাজনটি আমি নিজে একটু অ্যানালাইসিস করে দেখেছি। অত্যন্ত একটা অদ্ভুতভাবে একটি বিভাজন তারা করলেন। একটা তাদের ব্রড গাইডলাইন হলো যে একটা হলো আমাদের বৈষম্য বিরোধী শক্তি সংগ্রামের শক্তি, আর একটা হলো ফ্যাসিস্ট বিরোধী শক্তি, আর একটা হলো ফ্যাসিস্টের দোসর এবং ফ্যাসিস্ট। এবং সেটাও তারা ঠিক করলেন কিভাবে, যারা আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্নভাবে কোনো না কোনোভাবে নির্যাতিত হয়েছেন এবং যারা নির্যাতিত হতে পারতেন, এবং ওনাদের ইচ্ছা মতো কিছু লোককে নিয়ে ওনারা দেশপ্রেমিক হিসাবে এবং তাদেরকে ওনারা এই ফ্যাসিস্ট বিরোধী শক্তি হিসাবে আখ্যায়িত করলেন। আর বাইরে যারা কোনো ধরনের কোনো নির্যাতনের শিকার হন নাই তারা দেশপ্রেমিক নন, এবং তারা এখানে থাকুন, তারা এই বৈষম্যবিরোধী আন্দোলনে আছেন বা ছিলেন সেটা বড় কথা নয়, এবং যারা বৈষম্যবিরোধী আন্দোলনে ছিলেন সেটা বড় কথা নয়, যদি তারা কোনো না কোনোভাবে কোনো নাগরিক কোনো আওয়ামী লীগের সঙ্গে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট হতেন, আত্মীয় স্বজন বা কোনোখানে গেলেন পাড়ায় একটা ছবি তুললো, এইভাবে ভাগ করে একটি ভাগকে আরেক ভাগের উপরে 50% লোকের মতো দুই ভাগ হয়ে গেল। 1% ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে ফ্যাসিস্ট, আর একটা হলো ফ্যাসিস্টদের দোসর এবং ফ্যাসিস্ট, এইভাবে দুই ভাগ করা হলো, এবং এক ভাগকে আর এক ভাগের উপরে প্রতিহিংসা চরিতার্থ করার সর্বাত্মক সুযোগ সুবিধা করে দেওয়া হলো। সেখানে পুলিশ, সেখানে প্রশাসন, সেখানে বিচার বিভাগ প্রত্যক্ষ পরোক্ষভাবে এই কাজে সহায়তা করলেন, এবং যাদেরকে তারা ফ্যাসিস্ট দোসর এবং ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করলো তাদেরকে বিনা বিচারে যে কোনো জায়গায় যে কোনো ধরনের অপমান অত্যাচার সমস্ত, তার বাড়িঘর লুণ্ঠন, তাদের অফিস আদালত আগুন দেওয়া, তাদের ইন্ডাস্ট্রি নষ্ট করে দেওয়া, বিভিন্নভাবে তাদেরকে ভুল মামলা দিয়ে, হয়রানিমূলক মামলা দিয়ে তাদের অত্যাচার অনাচার চালিয়ে যাওয়া শুরু হলো, এবং দেশকে দুইভাবে একটা মুখোমুখি দুটি পরিচয়, একটা নির্যাতনকারী, একটা নির্যাতিত, এইভাবে দেশকে ভাগ করার ব্যবস্থা করলেন। এবং সেই ভাগে শেষ পর্যন্ত গিয়ে আমাদের ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। চৌঠা ডিসেম্বর উনি যখন জাতীয় ঐক্যের ডাক দিলেন, এবং সেখানে 48টি নিবন্ধিত দলের মধ্যে 18টি দল বাদে বাকি 30টি দলকে উনি বাদ দিলেন, এবং তার মধ্যে জাতীয় পার্টিকে যখন উনি বাদ দিলেন তখন এটাকে আনুষ্ঠানিকভাবে এই বিভাজনটাকে উনি গ্রহণ করে নিলেন, এবং সেই বিভাজনের ফল দেখা যাচ্ছে এখন। কিন্তু আরেকটা কথা আপনারা সবাই জানেন যারা মিডিয়া আছেন, যে এই আন্দোলনে দেশের 99% লোক এখানে অংশগ্রহণ করেছিল, যেখানে 99% মানুষ যদি এই আন্দোলনে থাকে, তার মধ্যে 50% মানুষ আপনি ফ্যাসিস্টের দোসর আর ফ্যাসিস্ট হিসাবে যদি থাকে, তাহলে এটা কি কোনো মিল হচ্ছে? 50% লোককে আপনি বাদ দিয়েছেন এবং আর 50% দিয়ে তাদের উপর নির্যাতন করছেন। কাজে আমরা মনে করি, এবং নির্যাতনটা কোন পর্যায়ে দেখেন, আমাদেরকে সর্বাত্মকভাবে আমরা আন্দোলনের সঙ্গে থাকার পরেও আমাদেরকে, এবং তার আগেও আমাদের শেখ হাসিনার সঙ্গে আমাদের যার বিরুদ্ধে যত ধরনের আমরা সমালোচনা করেছি, যতভাবে তাকে প্রতিহত করার চেষ্টা করেছি, তাদেরকে কোনো সময় আমরা কোনো রকম ইল্লিগাল কাজে আমরা কোনো সময় আমরা তাকে কোনো সময় সুযোগ করতে দেই নাই। সেখানে আমাদেরকে দোষর বলা হচ্ছে, এবং আমাদের যে রাজনৈতিক অধিকার, সেই অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে সম্পূর্ণ, আমি মনে করি বেআইনিভাবে, এবং আমাদেরকে কোনোখানে বিভিন্ন সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করা হচ্ছে, আমাদের মানুষের অত্যাচার করছে, অন্যায়ভাবে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে, ভুল মামলা দিয়ে, হয়রানিমূলক মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে আমাদের পার্টির কাজকর্ম করতে বাধাগ্রস্ত করা হচ্ছে, মানুষকে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, এবং কোনো রকম কোনো জামিন দেওয়া হচ্ছে না। আমাদের একজন প্রেসিডেন্ট সদস্য 3 মাস থেকে একেবারেই অমূলক মামলায় তারা এখন জেলে। আরেকজন সাধারণ আমাদের নেতা, আমাদের মোহাম্মদপুরে সেলিম, তাকেও 3 মাস থেকে একটা ভুয়া মার্ডার কেসে দিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করাচ্ছে না। আমরা চেষ্টা করেও কোনো সুরাহা করতে পারছি না। যাই হোক, এগুলো আইনগতভাবে হয়তো ঠিকই আছে, কিন্তু সাধারণ মানুষের কাছে এগুলোকে আমরা মনে করি আমাদের উপর হয়রানিমূলক কাজ করছে।
আমাদের যেটা, সেই জন্য আমরা মনে করি যে আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি, যে কথাটা বলা হলো। আর যেহেতু আমাদের উপরে অত্যাচার অনাচার করছে, বিভিন্ন জায়গায় পথে ঘাটে বাধা দেওয়া হচ্ছে এবং আমাদের নেতাকর্মীদের উপরে হয়রানিমূলক করা হচ্ছে, সেটাকে আমরা মনে করি এটা একটা ফেসিবাদ। কাজে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে যে বৈষম্য মুক্ত সমাজ করব, সেখানে আমরা দেখছি আমরা আবার সেই বৈষম্যের শিকার হচ্ছি। বৈষম্য মুক্ত আন্দোলন সফল হয়নি। আবার দেখতে পাচ্ছি যে ফেসিবাদকে আমরা ধ্বংস করার জন্য এত সারা 99% মানুষ এক হয়েছিল, সেই ফেসিবাদ আবার মাথার চালা দিয়ে উঠছে। নব্য ফেসিবাদ এবং নব্য আমার বৈষম্য আবার আমরা দেখতে পাচ্ছি। এবং আবার একটি সামনে মুক্তিযুদ্ধের জন্য হয়তো সেই 50% মানুষ হয়তো এখন অপেক্ষা করছে, এবং এটা হয়তো সামনের দিকে অবশ্যম্ভাবী হয়ে উঠছে। যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেশের স্থিতিশীলতা থাকছে না। দেশের সাধারণ মানুষের মধ্যে খাওয়া পড়ার যে একটা জিনিসপত্রের দাম বেশি হচ্ছে, মানুষের কোনো রকম নিরাপত্তা নাই, এবং একই সঙ্গে বিভিন্নভাবে চাকরির সুযোগ সীমিত হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ দুঃখ কষ্টে জীবন দিতে পালন করছে। সেখানে আমরা দেশকে বিভক্ত করছি, যেখানে আমাদের উদ্দেশ্য ছিল একটি একতাবদ্ধ দেশ, যার মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব, যার মাধ্যমে অতীতের সব ভুল ত্রুটি আমরা শেষ করে ফেলবো। কিন্তু দেখেন প্রায়োরিটি করা হয়েছে কোনটা? সমস্ত মানুষ সংগ্রাম করেছে শেখ হাসিনাকে হটানোর জন্য। কি জন্য? তারপরে তারা কি চেয়েছে? মানুষ চেয়েছে যে আমরা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি সরকার চাই, এবং সেই সরকার গঠিত হবে, সেই সরকার জবাবদিহিতামূলক সরকার হবে। তার জন্য নির্বাচন ব্যবস্থাকে আমরা পরিবর্তন করতে চাই। সেইখানে দেখা যাচ্ছে যে নির্বাচন ব্যবস্থা পরিবর্তন এবং নির্বাচন, সেইখানে আমরা শাসন ব্যবস্থার পরিবর্তন চাই। আমরা কিছু সংস্কারকৃত শাসন ব্যবস্থা চাই, সংবিধানের কিছু পরিবর্তন চাই। সেটা করতে গিয়ে আমরা সেটাকে প্রায়োরিটি, বর্তমান সরকার বলছে এটি আমাদের প্রায়োরিটি মানে অগ্রাধিকার মানে এটি আমি সামনে করব। এটা সামনে করতে গেলে আপনাকে দেশে ইউনিটি রাখতে হবে। সকল দল এক হলে বা জনগণ এক হলে, যেটা একই ছিল, তাহলে আপনি এটা করতে পারতেন। সকলের সঙ্গে আলাপ করে যেটা মানুষে বলবে সেটাই করতে পারতেন। কিন্তু আমরা বাস্তবে কি দেখলাম? যে ওনারা বললো আগে আমরা হত্যার বিচার করব। কার হত্যার? কোথায় বলো ছাত্রদের হত্যার বিচার করবেন। ছাত্রদের হত্যার বিচার কেউ বাধা দিবে না, কিন্তু হত্যার বিচার করতে হবে। হত্যার বিচারের নামে প্রহসন করে সাধারণ মানুষকে হয়রানি করা যেটা করা হচ্ছে, সেটা কোনো হত্যার বিচার নয়। আর একটা কথা, এই সংস্কার আর এই বিচার এগুলো কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, এগুলোর কোনো শেষ নেই। আপনি যদি আজকে বলেন যে ছাত্রদের হত্যা করা হবে, হত্যার বিচার করা হবে, সেটা কতদিন শেষ হবে কেউ বলতে পারবে না। 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, এটা অনেক দিন চলতে পারে। আরেকটি কথা, সেখানে শুধু ছাত্ররাই কিন্তু মারা যায়নি, সাধারণ মানুষ মারা গেছে, এমনকি পুলিশও মারা গেছে। কাজে হত্যার বিচার, এটার পরে এই সরকার চলে গেলে আবার হত্যার বিচার, এই হত্যার বিচার প্রশ্ন আসতে পারে। কাজে হত্যার বিচার বলে এটাকে শেষ করে আপনি তারপরে যাবেন আপনার সংস্কার এবং নির্বাচন, এই কথাটি আমি মনে করি যুক্তিসঙ্গত নয়। আপনি যেটা আগে করতে চাচ্ছেন সেটাই হলো অগ্রাধিকার। আপনি অগ্রাধিকার হত্যার বিচার, এবং শুধু হত্যার বিচার নয়, এখন আপনি এর সঙ্গে লাগিয়েছেন খুন, গুম এবং যত ধরনের হত্যা হয়েছে এই গত 15 বছরে, সবগুলির বিচার। আমরা সবগুলির বিচার চাই, কিন্তু এগুলো তো একটা স্বাভাবিক প্রসেস হতে হবে। স্বাভাবিক সরকার করবে, সময় মতো করবে। সেইভাবেই তো আমরা এটাকে দেখতে চেয়েছিলাম, এবং সেইভাবে হলেই তো সত্যিকার অর্থে হত্যার প্রতিকার বিচার হতো। আমরা একটা জিনিস নিয়ে আমরা আশঙ্কা করছি, সেটা হলো যে আমরা যেটা মনে করি আমাদের জুরিসপ্রুডেন্স আমাদের যেটা আছে আইনশাস্ত্রে, আমাদের দেশে যে সূত্র, যে সূত্রের উপরে আইন চলে, সেটা হলো 10 জন অপরাধীকেও ছেড়ে দিতে হবে যদি একজন নিরপরাধ সেই কারণে দোষী সাব্যস্ত না হয়। কিন্তু আমরা এখানে উল্টোটা করতে দেখছি, সেটাই আমাদের আশঙ্কার বিষয়। এখন মনে হচ্ছে প্রতিহিংসার আগুন যেভাবে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হত্যার বিচার, এই বিচার, এবং তার মধ্যে যেভাবে এটাকে ট্যাকেল করা হচ্ছে, যে কোনোভাবে অসহায় মানুষকে বিভিন্নভাবে এই মামলা মোকদ্দমা ছাপিয়ে দিয়ে সমস্ত ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত নিজেদের মধ্যে দ্বন্দ্ব, যে রাজনৈতিক হোক, সামাজিক হোক এবং সামাজিক হোক বা রাজনৈতিক হোক, সেইগুলোকে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই মামলাগুলি ব্যবহার করা হচ্ছে, এবং এটা অন্যায়ভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য আমরা আশঙ্কা করি যে এই ধরনের মামলার নামে হোল করে ফলস মামলা দেওয়া, এবং যেখানে দরকার ছিল 10 জন নিরপরাধকে, একজন নিরপরাধের জন্য 10 জন দোষীকে ছেড়ে দাও, সেটা উল্টা হয়ে এমন হচ্ছে যে একজনকে শাস্তি দেওয়ার কথা বলে সেখানে শাস্তি না দিয়ে 10 জন নিরপরাধকে দরকার হলে ফাঁসি দিয়ে দাও। এরকম একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। যেভাবে বিভিন্নভাবে আমাদের মামলা মোকদ্দমাগুলো দেওয়া হচ্ছে এবং যেভাবে এগুলোকে হ্যান্ডেল করার কথা বলা হচ্ছে, তাতে আমাদের আশঙ্কা হয় যে কথাটি উনারা বারংবার বলছেন যে যারা
ফেসিবাদের দোসর এবং যারা ফেসিবাদ তাদেরকে নির্মূল করাটাই হলো বাংলাদেশের একমাত্র সমাধান। তার মানে দেশের 50 ভাগ লোককে ওনারা নির্মূল করতে চাচ্ছেন। এটা কি এই জন্যই কি এই মামলা, এই জন্য কি ব্যবহৃত হবে এই দেশের অর্ধেক মানুষকে কারাগারে নিয়ে রেখে তারপরে এক এক করে ফাঁসি দেওয়ার ব্যবস্থা? এটা কিন্তু পাকিস্তান আর্মি 71-এ তারা করবার চেষ্টা করেছিলেন। তারা বলে পোড়ামাটি চাই, লোক চাই না, কিন্তু পারেননি। আরেকবার হিটলার চেষ্টা করেছিলেন জুকে দিয়ে শেষ করে দেবেন, তারাও পারেন নাই। কাজে এই প্রচেষ্টায় কেউ সফল হবে না। তবে এই জিনিসগুলি আমরা বলতে চাই এই জন্যই যে আমরা চেয়েছিলাম একটি সুন্দর ভবিষ্যতের জন্য সকলে মিলেমিশে 99 ভাগ মানুষ এক হয়ে গেছে, সবাই আমরা আলোচনা করব, সামনের দিকে রাজনীতি সংস্কৃতি চেঞ্জ করব। আমাদের দেশের রাজনীতিতে একটা সংস্কৃতি আছে যে কেউ ক্ষমতা থেকে পড়ে গেলে তাকে মেরে ফেলতে হবে, তাকে যে কোনোভাবে বেজ্জত করতে হবে, তাকে যে কোনোভাবে শেষ করতে হবে। আমরা রাজনৈতিক শত্রুতাকে ব্যক্তিগত শত্রুতায় নিয়ে গেছি, এটা পৃথিবীর কোনো সভ্যতাতে হয় না। আমি রাজনৈতিক প্রতিপক্ষ, আমার সঙ্গে যে ইলেকশন হবে, ইলেকশনের পরে আমরা যদি আমার ছেলের বিয়ে মেয়ের বিয়ে আমরা সকলে একসঙ্গে থাকবো। আমরা বিপদে আপদে কেউ অসুস্থ হলে আমরা সকলে তাকে দেখতে চাও, এটাই ছিল রাজনীতি। আমরা চেয়েছিলাম এবার সে আমাদের প্রফেসর ইউনূস সাহেব এইটাই করবেন, সবাইকে নিয়ে বসে দোষ ত্রুটি সবার যা আছে ক্ষমা যদি আপনি ক্ষমা করে দিতে পারেন, যাকে শাস্তি দেওয়ার শাস্তি দেন, সবাইকে এক করেন এবং এক করে বলেন যে ভবিষ্যতে তোমরা সবাই একসাথে থাকো, সবাই নির্বাচন করো, নির্বাচনে হেরে গেলে তাকে দিয়ে তাকে খুন করার চেষ্টা করো না, তাকে জীবনের জানি কি বলে এটা শত্রু জানি শত্রু করো না। এটা আমাদের দেশে অত্যন্ত একটা এইটার জন্য আর একটা কথা আমি বলে দিই, আমাদের দেশের কোনো সরকার যে সহজে ক্ষমতা ছাড়তে চায় না, যে কোনোভাবে ক্ষমতা আঁকড়ে নিতে থাকতে চায়, তার একমাত্র কারণ আমি মনে করি, একমাত্র নয় তার অন্যতম কারণ হলো আমরা ক্ষমতা থেকে ছেড়ে দিয়েছে যেই শান্তিপূর্ণভাবে, সেই শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে নাই। আমাদের এরশাদ সাহেব একটা উদাহরণ, উনি শান্তিপূর্ণভাবে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু শান্তিপূর্ণভাবে উনি তারপরে উনি থাকতে পারেন নাই, উনাকে খুনের আসামি হয়ে জীবন দিতে হয়েছে, লাস্টে মারা যেতে হয়েছে, খুনের আসামি উনি উদ্ধার হতে পারেন নাই। এই যে প্রতিহিংসার রাজনীতি, এটা বন্ধ হওয়া দরকার ছিল। শেষ পর্যন্ত একটি কথা বলে আপনাদের সবাইকে বলতে চাই যে আমি সারা দেশবাসীর কাছে এটা বলতে চাই, বিভিন্নভাবে আমার মনে একটা আশঙ্কা হয়েছে, যেভাবে অর্ধেক মানুষকে ফের শেষ করার ব্যবস্থা হচ্ছে। সেখানে অ্যাডলফ হিটলারের সময় এক ভদ্রলোকের একটা কোটেশন আমার মনে আছে, উনি বলেছিলেন যে যখন নাৎসিকে ইহুদিরকে ধরা হয় তখন আমি বলেছি আমি তো ইহুদি না, আমার কিছু হবে না। তারপরে যখন আবার কমিউনিস্টদের ধরা হয়, আমি তো কমিউনিস্ট নাই, আমার কিছু হবে না। তারপরে যখন আমাকে ধরা হয় তখন আমার পাশে আমি কাউকে পাইনি। কাজে এইখানে কেউই নিরাপদ নন। আপনারা মনে রাখবেন, যেভাবে শাসন ব্যবস্থা চলছে এটাই যদি চলতে থাকে আমরা কেউই নিরাপদ নই। কে কখন কিভাবে যে আপনারা ফেসিবাদ হয়ে যাবেন বা ফেসিবাদের দোষর হবেন, তারপরে আপনাদেরকে পরপারের ব্যবস্থা করা হবে না, কেউ এটা নিশ্চিতভাবে বলতে পারছে না। আমরা কোনো সিস্টেম ঠিকমতো কাজ করতে দেখতে পাচ্ছি না, এটি আমাদের একমাত্র এখন আশঙ্কা। আমরা সামনের দিকে যাতে এই আশঙ্কা সত্যি না হয় তার জন্য আমরা চেষ্টা করে যাব। আমরা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছি বর্তমান সরকারের সঙ্গে, যে কোনোভাবেও, এবং আমাদেরকে সঠিকভাবে আপনারা মূল্যায়ন করেন, দেশের সব লোককে নিয়ে একটি গ্রহণযোগ্য আপনার নির্বাচনের ব্যবস্থা করেন। আমার ধারণা নির্বাচন এবং যেভাবে আপনার দেশকে বিভক্ত করেছেন, সুষ্ঠু নির্বাচন আপনাদের দেওয়া সম্ভব হবে কিনা আমি শঙ্কিত, এবং একই সঙ্গে সুষ্ঠু কোনো আপনার সংস্কারও আপনারা দিতে পারবেন এই ব্যাপারেও আমি নিশ্চিত নই। কেননা সংস্কারের ব্যাপারে সকলের মতামত লাগবে, সব দল এক হলেই শুধু এই সংস্কার টিকে থাকবে। আপনি সাজেশন দিয়ে যাবেন, কেউ সাজেশন মানবে না যতক্ষণ পর্যন্ত না সব দল একমত হবে। কাজে এই বিষয়গুলি আমি মনে করি চিন্তা করার বিষয় আছে, এবং সামনের দিকে আপনাদের সকলকে আমি মনে করি যে আমাদের যে রাজনীতি, এই রাজনীতির মধ্যে জনগণের সঙ্গে রাজনীতি, এবং এই রাজনীতি আমরা আজীবন থাকব, এবং জাতীয় পার্টি ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়ায়, আপনাদের সকলের সমর্থনে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের সকলের দোয়া করুন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়